দুপুরের রোদটা আজ বেশ ঝাঁঝালো, পুরো উঠান গরমে টকবক করছে। কিন্তু রহিমা বেগমের মনটা আজ আরও বেশি অস্থির। বড় বাড়িটার চারদিকে যেন কেমন নীরবতা। রান্নাঘরের চুলায় হাঁড়িতে গরুর মাংস ফুটছে, আর সেই গন্ধ পুরো ঘরময় ছড়িয়ে পড়ছে। তবুও তার মন ভালো লাগছে না। কারণ একটা, বাড়িতে সে একা। স্বামী বিদেশে থাকে বছরের পর বছর, ফোনে শুধু বলে, আর কিছুদিন কষ্ট করো। এই কিছুদিন যে কত বছর হয়ে গেছে সেই হিসাব এখন আর রহিমা বেগম রাখে না। মেয়েকে বিয়ে দিয়েছে 2 বছর আগে। বিয়ের পর মেয়েও নিজের সংসার নিয়ে ব্যস্ত। আগে মাসে 2 বার এলেও এখন কদচিত আসে, আর এলেও বেশিক্ষণ থাকে না। তবে একজন মানুষ আছে যে এলেই বাড়িটা জমে ওঠে, তার একমাত্র জামাই আব্দুল। আব্দুল ছেলে হিসেবে একদম আলাদা, গ্রামের অন্য জামাইদের মতো গম্ভীর না। সবসময় হাসি খুশি মিষ্টি কথা বলে। বাড়িতে এলেই শাশুড়িমা কই, শাশুড়িমা খাইছেন, শাশুড়িমা এই কাজ আমি করে দেই। এইসব শুনতে শুনতেই রহিমা বেগমের মন নরম হয়ে যায়। সেদিনও রহিমা বেগম রান্না করতে করতে মনে মনে ভাবছিল, আহারে বাবা, জামাই জীবনটা অনেকদিন আইল না। ঠিক তখনই ক্রিং ক্রিং ফোন বেজে উঠল। রহিমা বেগম তাড়াতাড়ি হাত দিয়ে আঁচল মুছে ফোনটা হাতে নিল। স্ক্রিনে নাম দেখে মুখে হাসি ফুটে উঠল, আব্দুল বাবা জীবন। ফোন ধরতেই ওপাশ থেকে পরিচিত গলা, আসসালামু আলাইকুম শাশুড়িমা। রহিমা বেগম একটু অভিমানী সুরে বলল, ওয়ালাইকুম সালাম, এখন মনে পড়ছে আমার কথা? আব্দুল হেসে বলল, আরে শাশুড়িমা, অফিসের কাজের চাপ বুঝেন তো। কাজ কাজ আর কাজ, এইদিকে বাড়ির কত কাজ পড়ে আছে জানো? বাজারে যাইতে কষ্ট হয়, ফ্যান নষ্ট, দরজার তালা ঢিলা, তুমি তো আর আসো না। আব্দুল একটু নরম গলায় বলল, আপনি কষ্ট করেন কেন, আমি তো আছি। এই একটা কথাতেই রহিমা বেগমের মন গলে গেল। তিনি চুলার আগুন কমিয়ে রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়ালেন। তা কবে আসবা? ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপ থেকে আব্দুল বলল, শাশুড়িমা, একটা সুখবর আছে। কি সুখবর? আমি আপনার এলাকার কাছেই ট্রান্সফার নিছি। কথাটা শুনে রহিমা বেগম একদম থমকে গেল। সত্যি কও বাবা জীবন? এখন থেকে কাছেই থাকমু, আপনারে একা থাকতে হইব না। রহিমা বেগমের মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। বড় ফাঁকা বাড়িটার দিকে তাকিয়ে তার মনে হলো হয়তো এখন থেকে আর এত একা লাগবে না। ফোন রাখার পর থেকেই রহিমা বেগমের মনটা কেমন যেন হালকা হয়ে গেল। এতদিন পরে যেন বাড়িটাতে আবার প্রাণ ফিরে আসবে। তিনি আয়নার সামনে গিয়ে নিজের চুল ঠিক করলেন, তারপর আলমারি খুলে একটা সুন্দর শাড়ি বের করলেন। নিজের মনে হাসতে হাসতে বললেন, জামাইটা সত্যিই আপন মানুষ। সন্ধ্যের একটু আগে বাড়ির সামনে মোটর সাইকেলের শব্দ শোনা গেল, ব্রুম। রহিমা বেগম পর্দা সরিয়ে বাইরে তাকাতেই দেখলেন আব্দুল এসেছে। হাতে 2টা বাজারের ব্যাগ, মুখে আগের মতোই সেই মিষ্টি হাসি। শাশুড়িমা, দরজা খোলেন। রহিমা বেগম তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। আরে বাবা জীবন, এত জিনিসপত্র আনছো কেন? আব্দুল ঘরে ঢুকতে ঢুকতে বলল, আপনার জন্যে ফল আনছি, আর ভাবলাম মাছও নিয়ে আসি। রহিমা বেগমের মুখে খুশি লুকানোর উপায় নেই, কারণ অনেক দিন পর কেউ তাকে এত গুরুত্ব দিয়ে কিছু এনে দিয়েছে। আব্দুল ঘরের চারদিকে তাকিয়ে বলল, এই ফ্যানটা এখনও ঠিক করেন নাই? কারে দিয়ে করামো? তুমি তো আসো না। ঠিক আছে, আমি দেখি। এই বলে আব্দুল চেয়ার টেনে ফ্যান ঠিক করতে লাগল। রহিমা বেগম পাশে দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল নিজের ছেলেও হয়তো এত খেয়াল রাখত না। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে গরম গরম মাংস আর ভাত এনে টেবিলে সাজালেন তিনি। আব্দুল খেতে বসে বলল, শাশুড়িমা, আপনার হাতের রান্নার স্বাদই আলাদা। এই কথাতে রহিমা বেগমের মুখে লাজুক হাসি ফুটে উঠল। ঠিক তখনই আব্দুলের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নীলা কলিং। আব্দুল একবার ফোনের দিকে তাকালো, তারপর একটু বিরক্ত মুখে কলটা কেটে দিল। রহিমা বেগম অবাক হয়ে বললেন, ফোন ধরলে না কেন? আব্দুল দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে শাশুড়িমা, ধরলেই আবার শুরু করবে। কি শুরু করবে? আপনার মেয়ে সবসময় সন্দেহ করে, কোথায় যাই, কি করি, সব নিয়েই প্রশ্ন করে। রহিমা বেগম একটু চুপ হয়ে গেলেন, কারণ মেয়ের এই স্বভাবটা তিনি নিজেও জানেন। আব্দুল আবার নরম গলায় বলল, আমি তো শুধু চাই সবাই মিলে শান্তিতে থাকি। এই কথা শুনে রহিমা বেগমের মনে হলো ছেলেটা সত্যিই অনেক সহ্য করে। তিনি ধীরে বললেন, মাইয়াডার রাগ একটু বেশি, তবে মন খারাপ কইর না বাবা জীবন। আব্দুল মাথা নিচু করে হালকা হাসল, কিন্তু তার চোখের কোণে তখন অন্যরকম একটা চালাকির ঝিলিক। রাত তখন প্রায় 8:30। বাইরে হালকা বাতাস বইছে। উঠানের একপাশে নারকেল গাছের পাতা দুলছে আস্তে আস্তে। ঘরের ভেতর টেবিলে বসে আব্দুল আর রহিমা বেগম গল্প করছে। খাওয়া শেষ করে আব্দুল গ্লাসে পানি ঢালতেই রহিমা বেগম বললেন, আরও ভাত দিমু বাবা জীবন?
না শাশুড়িমা, পেট একদম ভর্তি। তারপর একটু চুপ থেকে আব্দুল ঘরের চারদিকে তাকালো। বড় বাড়ি, কতগুলো ফাঁকা রুম, চারদিকে নীরবতা। সে ধীরে বলল, আপনি আসলে একা থাকেন কিভাবে? রহিমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। কি কর্মু কও, মানুষ না থাকলে বাড়ি বড় হইলেও মনে হয় শূন্য। আব্দুল মাথা নাড়ল, তারপর খুব হিসেব করে কথাটা বলল, এই জন্যেই ভাবছিলাম যদি আমি কাছাকাছি থাকতাম তাহলে আপনারও একটু সাহস থাকত। রহিমা বেগম সঙ্গে সঙ্গে বললেন, এই তো বললা ট্রান্সফার নিছো। তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? আব্দুল মুখটা একটু গম্ভীর করল। নীলা যদি আবার ভুল বোঝে? কথাটা শুনে রহিমা বেগম বিরক্ত মুখে বললেন, ওরে নিয়ে আমি নিজেই টেনশনে থাকি, কথায় কথায় মুখ ফুলায় আছে। আব্দুল হালকা হাসল, আমি তো আপনারে সম্মান করি, কিন্তু ও ভাবে অন্যরকম। রহিমা বেগম এবার একটু রেগেই গেলেন, তুমি চিন্তা কইরো না, আমি ওরে বুঝামো। তখন আব্দুল সুযোগ বুঝে নরম গলায় বলল, না শাশুড়িমা, ঝগড়া লাগুক সেটা চাই না, একটা বুদ্ধি করলে কেমন হয়? কি বুদ্ধি? আব্দুল একটু সামনে ঝুঁকে ফিসফিস করে বলল, আপনি যদি নীলারে বলেন আমি সংসারের জন্যে কত কষ্ট করি, আপনার খেয়াল রাখি, তাইলে ও আর কিছু বলবো না। রহিমা বেগম সঙ্গে সঙ্গে মাথা নেলে বললেন, এইটা তো ভালো কথাই। আব্দুল মুচকি হাসল, তারপর আরও নিচু গলায় বলল, আরেকটা কথা ছিল। বাবা জীবন, নতুন জায়গায় উঠতে গেলে একটু টাকা লাগব। রহিমা বেগম একদম থামলেন না। কত লাগব? এই ধরেন 20,000-এর মতো। কথাটা বলেই আব্দুল মুখ নিচু করে রইল, যেন খুব লজ্জা পাচ্ছে। রহিমা বেগম সঙ্গে সঙ্গে বললেন, এইটা কোনো ব্যাপার নাকি, তুমি তো নিজের মানুষ। আব্দুল ধীরে বলল, আসলে বাইরের মানুষের কাছে চাইতে লজ্জা লাগে। এই কথাই রহিমা বেগমের মন পুরো গলে গেল। তিনি উঠে আলমারির দিকে যেতে যেতে বললেন, তুমি চিন্তা কইরো না বাবা জীবন, আমি আছি। আব্দুল তখন চুপচাপ বসে রইল, কিন্তু তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চতুর হাসি ফুটে উঠল। পরদিন সকাল থেকেই রহিমা বেগম খুব ব্যস্ত। ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, উঠান পরিষ্কার, সবকিছুতেই আজ যেন আলাদা উৎসাহ। কারণ আব্দুল আবার আসবে বলে কথা দিয়েছে। তিনি রান্নাঘরে দাঁড়িয়ে মুরগির মাংস রান্না করতে করতে নিজের মনেই বললেন, ছেলেটা কত কষ্ট করে। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনের নাম নীলা। ফোন ধরতেই ওপাশ থেকে মেয়ের কড়া গলা, মা, কাল আব্দুল কি তোমার বাসায় ছিল? রহিমা বেগম একটু থমকে গেলেন, তারপর স্বাভাবিক গলায় বললেন, আইছিল। কেন? কিছু না, আমি ফোন দিছিলাম, ধরল না। রহিমা বেগম দ্রুত বললেন, ও তখন ফ্যান ঠিক করতেছিল, ঘরের কত কাজ কইরা দিল জানোস। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, মা, তুমি আব্দুলকে খুব বেশি প্রশ্রয় দাও না? কথাটা শুনে রহিমা বেগমের মুখ একটু শক্ত হয়ে গেল। ভালো ব্যবহার করলেই প্রশ্রয় হয়? আমি ওইটা বলি নাই, কিন্তু মানুষ কি বলবে? মানুষের কাজই কথা বলা। এবার নীলা বিরক্ত গলায় বলল, মা, তুমি বুঝতে চাও না, আব্দুল এখন প্রায় তোমার বাসায় যায়। রহিমা বেগম এবার একটু রেগে গেলেন। সেই গেলে সমস্যা কি? জামাই মানুষ, তোর বাবার মতো বাইরে থাকে নাকি? এই কথায় নীলা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে ধীরে বলল, আচ্ছা, পরে কথা বলবো। ফোন কেটে গেল। রহিমা বেগম বিরক্ত মুখে ফোনটা টেবিলে রাখলেন। ঠিক তখনই বাইরে মোটরসাইকেলের শব্দ। আব্দুল এসেছে। সে ঘরে ঢুকে বুঝে গেল কিছু একটা হয়েছে। কি হয়েছে শাশুড়িমা, মুখ এমন কেন? রহিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার বউ আবার সন্দেহ শুরু করছে। আব্দুল ভান করে অবাক হল। আবার কি বলছে? কয় তুমি নাকি বেশি আসো এখানে। আব্দুল মাথা নিচু করে চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি তো শুধু আপনার খেয়াল রাখি। এই কথা শুনে রহিমা বেগমের মন আবার নরম হয়ে গেল। তিনি বললেন, তুমি মন খারাপ কইরো না, আমি ওরে বুঝামো। আব্দুল এবার একটু কাছে এসে নিচু গলায় বলল, শাশুড়িমা, সবাই কিন্তু আপনার মতো ভালো বোঝে না। রহিমা বেগম তার দিকে তাকালেন। আব্দুল আবার বলল, মানুষ মাঝে মাঝে ভালো সম্পর্কও খারাপ চোখে দেখে। কথাটা শুনে রহিমা বেগম কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। বাইরে বাতাস বইছে, আর ঘরের ভেতর ধীরে ধীরে বাড়তে লাগল এক অদৃশ্য টানাপোড়েন। সন্ধ্যা নেমেছে, বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালের উপর টুপটাপ শব্দ পড়ছে। রহিমা বেগম বারান্দায় বসে চা খাচ্ছিলেন, আর আব্দুল বসে মোবাইল ঘাঁটছিল। হঠাৎ আব্দুল বলল, শাশুড়িমা, একটা কথা কই। বাবা জীবন। নীলা যদি আবার রাগ করে? রহিমা বেগম বিরক্ত মুখে বললেন, ওর রাগের তো শেষ নাই। আব্দুল দীর্ঘশ্বাস ফেলল। আমি চাই না সংসারে ঝামেলা হোক, তাই একটা কাজ করেন। কি কাজ?
আব্দুল একটু হাসল। আজকে আপনি নিজেই নীলারে ফোন দেন, বলেন আমি আপনার কত খেয়াল রাখি। রহিমা বেগম সঙ্গে সঙ্গে বললেন, এইটা তো ভালো কথা। আব্দুল আবার বলল, আর বলেন আমি সংসারের টাকার চিন্তায় কষ্ট করি, তাহলে ওর মন নরম হবে। রহিমা বেগম মাথা নেড়ে বললেন, ঠিক কইস। কিছুক্ষণ পর তিনি মেয়েকে ফোন দিলেন। ওপাশ থেকে নীলার গলা, হ্যালো মা। রহিমা বেগম শুরু করলেন, তুই আব্দুলরে ভুল বুঝিস না মা, ছেলেটা অনেক ভালো। নীলা চুপ। আজ আবার আয়শা ঘরের কাজ কইরা দিল, বাজারও আনছে, সংসারের চিন্তায় ছেলেটা শুকায় যাইতেছে। ওপাশে নীরবতা। তারপর নীলা ধীরে বলল, ও কি তোমাকে এসব বলতে বলছে? প্রশ্নটা শুনে রহিমা বেগম একটু থমকে গেলেন। পাশে বসে থাকা আব্দুলও চমকে তাকাল। রহিমা বেগম দ্রুত বললেন, না রে, আমি নিজে থেকেই কইতেছি। নীলা এবার শান্ত গলায় বলল, মা, আমি শুধু চাই তুমি সাবধানে থাকো, মানুষ অনেক কথা বলে। এই কথায় রহিমা বেগমের মুখ গম্ভীর হয়ে গেল। মানুষের মুখ বন্ধ করা যায় না। নীলা আর কিছু বলল না। ফোন কেটে গেল। ঘরে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর আব্দুল হালকা হাসি দিয়ে বলল, দেখছেন, আমি আগেই কইছিলাম, ও ভুল বোঝে। রহিমা বেগম ধীরে মাথা নেড়ে বললেন, মাইয়াটা ছোট থেইকাই এমনই। আব্দুল এবার একটু গম্ভীর হল। শাশুড়িমা, একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনারে নিজের মানুষের মতোই দেখি। এই কথা শুনে রহিমা বেগমের মুখ নরম হয়ে গেল, কিন্তু তিনি বুঝতে পারলেন না আব্দুলের প্রতিটা কথা যেন খুব হিসেব করে বলা। পরদিন দুপুরে আকাশটা মেঘলা। রহিমা বেগম রান্নাঘরে বসে সবজি কাটছিলেন, কিন্তু আজ তার মনটা কেমন অস্থির, কারণ গতরাতের নীলার কথাগুলো বারবার মাথায় ঘুরছে। মানুষ অনেক কথা বলে। ঠিক তখনই দরজার বাইরে থেকে আব্দুলের গলা ভেসে এলো, শাশুড়িমা, দরজা খুলেন। রহিমা বেগম দ্রুত উঠে দরজা খুললেন। আজ আব্দুলের মুখে আগের মতো হাসি নেই, কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে বাবা জীবন? আব্দুল ঘরে ঢুকে চুপচাপ বসে পড়ল। তারপর নিচু গলায় বলল, অফিসে একটু ঝামেলা হয়েছে। রহিমা বেগম উদ্বিগ্ন হয়ে বললেন, কিসের ঝামেলা? কিছু টাকার দরকার ছিল, খুব বিপদে আছি। রহিমা বেগম সঙ্গে সঙ্গে বললেন, কত লাগব? আব্দুল একটু থেমে বলল, এই ধরেন ৩০,০০০-এর মতো। কথাটা শুনে রহিমা বেগম কিছুক্ষণ চুপ হয়ে গেলেন, কারণ এত টাকা একসাথে দেওয়া সহজ না। আব্দুল তখন মুখ নিচু করে বলল, থাক, লাগব না, আমি অন্য জায়গা থেকে ব্যবস্থা করি। এই কথাতেই রহিমা বেগমের মন নরম হয়ে গেল। না না, তুমি বাইরের মানুষের কাছে চাইবা কেন, আমি আছি না। আব্দুল ধীরে মাথা তুলল, তার চোখে যেন কৃতজ্ঞতার অভিনয়। আপনি ছাড়া আমার এভাবে কেউ বোঝে না শাশুড়িমা। রহিমা বেগম আলমারির চাবি আনতে গেলেন, কিন্তু ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম নীলা। ফোন ধরতেই ওপাশ থেকে তাড়াহুড়োর গলা, মা, আব্দুল কি তোমার বাসায়? রহিমা বেগম একটু থমকে গেলেন। হ, কেন? নীলার গলা এবার কড়া, মা, তুমি ওকে টাকা দিও না। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। আব্দুল দূর থেকে ফোনের দিকে তাকিয়ে আছে। রহিমা বেগম ধীরে বললেন, তুই এসব কি কোষ? নীলা এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আব্দুল অফিসে না, কয়েকদিন ধরে বন্ধুদের সাথে ব্যবসার নামে টাকা ধার করছে, আমার কাছেও চাইছিল। কথাটা শুনে রহিমা বেগমের হাত কেঁপে উঠল। তিনি ধীরে আব্দুলের দিকে তাকালেন। আব্দুল দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, শাশুড়িমা, ওর কথা শুনেন না। কিন্তু এবার রহিমা বেগমের চোখে প্রথমবারের মতো সন্দেহের ছায়া ফুটে উঠল। তিনি বুঝতে শুরু করলেন, মিষ্টি কথার আড়ালে হয়তো অন্য কোনো হিসেব লুকিয়ে আছে। ঘরের ভেতর তখন ভারী নীরবতা। একদিকে রহিমা বেগম হাতে ফোন ধরে দাঁড়িয়ে, অন্যদিকে আব্দুল অস্থির চোখে তার দিকে তাকিয়ে আছে। ওপাশ থেকে নীলার গলা ভেসে আসছে, মা, তুমি কিছু বলছো না কেন? রহিমা বেগম ধীরে বললেন, তুই পরে কথা কইস, আমি দেখি। ফোন কেটে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর আব্দুল জোর করে হালকা হাসি দিয়ে বলল, শাশুড়িমা, আপনি কি সত্যি ওর কথা বিশ্বাস করতেছেন? রহিমা বেগম এবার শান্ত গলায় বললেন, তাহলে সত্যিটা কি? আব্দুল একটু থেমে বলল, আমি শুধু একটু ব্যবসা শুরু করার চেষ্টা করতেছি, তাই টাকার দরকার। নীলা জানে? ও বোঝে না, সব সময় সন্দেহ করে। রহিমা বেগম এবার চুপচাপ সোফায় বসে পড়লেন। তার মাথার ভেতর গত কয়েক মাসের অনেক কথা ঘুরতে লাগল। আব্দুলের বারবার টাকা চাওয়া, মিষ্টি কথা বলে মন গলানো, মেয়ের বিরুদ্ধে কথা বলা, সব কিছু যেন আজ নতুনভাবে চোখে পড়ছে। আব্দুল আবার বলল, আপনি কি ভাবতেছেন আমি খারাপ মানুষ?
রহিমা বেগম ধীরে মাথা তুললেন। আমি এখনও কিছু ভাবি নাই, কিন্তু একটা কথা বুঝতেছি। কি কথা? মানুষ বেশি মিষ্টি হলে মাঝে মাঝে ভয়ও লাগে। কথাটা শুনে আব্দুলের মুখ একটু ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত বলল, আমি তো শুধু আপনারে আপন মানুষ ভাবছি। রহিমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। আপন মানুষ কখনো পরিবারের মধ্যে দূরত্ব বাড়ায় না বাবা জীবন। এই কথায় আব্দুল একদম চুপ হয়ে গেল। বাইরে বৃষ্টি আরও জোরে নামতে শুরু করেছে। টুপ টাপ টুপ। রহিমা বেগম ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। তার মনে হল তিনি হয়তো অনেক দিন ধরে শুধু মিষ্টি কথাই শুনেছেন, কিন্তু কথার আড়ালের সত্যিটা দেখেননি। পেছন থেকে আব্দুল আবার নরম গলায় বলল, তাহলে টাকাটা দিবেন না? রহিমা বেগম এবার ঘুরে দাঁড়িয়ে শান্ত চোখে বললেন, আগে তোমার নিজের সংসার ঠিক করো, তারপর অন্য হিসাব কইরো। কথাটা শুনে আব্দুল আর কোনো উত্তর দিতে পারল না, কারণ সে বুঝে গেছে আজ প্রথমবারের মতো তার চালাকি ধরা পড়তে শুরু করেছে। পরদিন সকাল। সারা রাত ঠিকমতো ঘুম হয়নি রহিমা বেগমের। বারবার নীলার কথাগুলো কানে বাজছে, মা সাবধানে থেকো। ভোরে নামাজ পড়ে তিনি বারান্দায় বসেছিলেন। আকাশ পরিষ্কার, কিন্তু তার মনের ভেতর কেমন অস্বস্তি। ঠিক তখনই বাড়ির গেট খুলে নীলা ভেতরে ঢুকল। মেয়েকে হঠাৎ দেখে রহিমা বেগম অবাক। তুই এই সকালে? নীলার মুখ গম্ভীর। তোমার সাথে কথা আছে মা। ঘরে ঢুকে নীলা চারদিকে তাকাল, তারপর ধীরে বলল, আব্দুল কি আবার এখানে এসছে? রহিমা বেগম সরাসরি উত্তর দিলেন না। তিনি শুধু বললেন, তুই কি বলতে চাস পরিষ্কার করে বল। নীলা গভীর শ্বাস নিল। মা, আমি অনেক দিন ধরেই কিছু বিষয় লক্ষ্য করছি। প্রথমে ভাবছিলাম হয়তো আমি বেশি ভাবছি, কিন্তু এখন বুঝতেছি ব্যাপারটা ঠিক না। রহিমা বেগম চুপ। নীলা আবার বলল, আব্দুল সবার সামনে খুব ভালো মানুষ সাজার চেষ্টা করে, কিন্তু বাসায় ফিরলে অন্যরকম। মানে? সংসারের খরচ ঠিকমতো দেয় না, কিন্তু বাইরে স্টাইল করে চলে। আর যখনই টাকার দরকার হয় তখন তোমার কাছে আসে। রহিমা বেগমের বুকটা ধক করে উঠল, কারণ কথাগুলো পুরোপুরি মিথ্যা বলেও মনে হচ্ছে না। নীলা এবার একটু কষ্টের গলায় বলল, মা, আমি তোমার মা, আমি চাই না কেউ তোমার ভালো মনটার সুযোগ নিক। এই কথাটা রহিমা বেগমের মনে গিয়ে লাগল। তিনি ধীরে বললেন, আমি তো শুধু ভাবছিলাম ছেলেটা আপন মানুষ। নীলা কাছে এসে মায়ের হাত ধরল। ভালো ব্যবহার আর সুযোগ নেওয়া এক জিনিস না মা। ঘরের ভেতর কিছুক্ষণ নীরবতা। ঠিক তখনই বাইরে মোটরসাইকেলের শব্দ। ব্রুম। দুজনেই দরজার দিকে তাকাল। আব্দুল এসেছে, হাতে আবার বাজারের ব্যাগ, মুখে সেই আগের মতো হাসি। কিন্তু আজ পরিবেশটা আলাদা, কারণ আজ প্রথমবার শাশুড়ি আর মেয়ে দুজনেই একই চোখে আব্দুলকে দেখছে। আব্দুল দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারল আজ ঘরের পরিবেশ অন্যরকম। আগের মতো রহিমা বেগমের মুখে সেই উচ্ছ্বাস নেই। নীলাও চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্দুল জোর করে হাসল। কি ব্যাপার, দুই মা মেয়ে এমন চুপ কেন? কেউ উত্তর দিল না। সে ধীরে ঘরে ঢুকে বাজারের ব্যাগ টেবিলে রাখল। শাশুড়িমা, আপনার জন্য ইলিশ আনছি। রহিমা বেগম শান্ত গলায় বললেন, আগে বসো, কথা আছে। আব্দুল একটু থেমে সোফায় বসল। নীলা এবার সরাসরি বলল, তুমি মায়ের কাছ থেকে টাকা নিতে চেয়েছিলে? আব্দুল দ্রুত বলল, আমি তো সংসারের জন্য। নীলা তাকে থামিয়ে দিল। সংসারের জন্য না নিজের জন্য? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আব্দুল এবার রহিমা বেগমের দিকে তাকাল। শাশুড়িমা, আপনি কিছু বলেন। রহিমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। আমি অনেক দিন তোমারে খুব বিশ্বাস করছি বাবা জীবন, কিন্তু এখন বুঝতেছি শুধু মিষ্টি কথা শুনলেই মানুষ আপন হয় না। আব্দুল চুপ। রহিমা বেগম আবার বললেন, তুমি আমার একাকিত্ব বুঝছ ঠিকই, কিন্তু সেই সুযোগও নিচ্ছ। কথা যা শুনে আব্দুল মাথা নিচু করল, কারণ এই প্রথমবার তার কোনো উত্তর নেই। নীলা ধীরে মায়ের পাশে এসে দাঁড়াল। মা, তুমি মানুষকে ভালোবাসো, এটা তোমার দোষ না, কিন্তু সবাই সেই ভালোবাসার মর্যাদা দিতে জানে না। রহিমা বেগম মেয়ের হাত চেপে ধরলেন। তার চোখে পানি চিকচিক করছে। তিনি ধীরে বললেন, আমি শুধু চাইছিলাম বাড়িটা আবার হাসি খুশি হোক। আব্দুল এবার নিচু গলায় বলল, আমি ভুল করছি শাশুড়িমা। রহিমা বেগম শান্ত স্বরে বললেন, ভুল সবাই করে, কিন্তু সম্পর্কের বিশ্বাস ভাঙলে সেটা জোড়া লাগানো কঠিন। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। বাইরে বিকেলের বাতাস বইছে, উঠানের গাছের পাতাগুলো দুলছে আস্তে আস্তে। আব্দুল ধীরে উঠে দাঁড়াল। আজ তার মুখে সেই আগের আত্মবিশ্বাসী হাসি নেই।
দরজার দিকে হাঁটতে হাঁটতে সে একবার পেছনে তাকাল। রহিমা বেগম তখন মেয়ের পাশে বসে আছেন। অনেক দিন পর মা মেয়ে দুজনের দূরত্বটা যেন কমে গেছে। আর রহিমা বেগম মনে মনে বুঝলেন, জীবনের সব মিষ্টি কথা সত্যি হয় না। কেউ ডালে ডালে চললেও সময়ের সাথে সাথে পাতার আড়ালের সত্যিটাও একদিন বের হয়েই যায়।